ধন্যবাদ। আমি মোহাম্মদ মেজবাউল ইসলাম, সেন্টার অফ ইনক্লুসিভের চেয়ারম্যান হিসেবে আছি। অলরেডি আমার একজন সহকর্মী লিমন লোকন ভাই মোটামুটি একটা এক্সপ্লেনেশন দিয়েছে কেমন বাংলাদেশ চাই, কেমন রাষ্ট্র চাই, কেমন রাজনৈতিক দল চাই। জাস্ট আমরা একটু যদি শুরু থেকে শুরু করি, দেখেন যে আমরা এটা নির্দ্বিধায় বলছি যে বাংলাদেশকে আমরা আগের অবস্থায় দেখছি। সে আগের অবস্থাটা কখন? এটা সেই অবস্থা যখন বাংলাদেশের বাংলাদেশ যখন বাংলা বলে ডাকা হতো, সেই বাংলা যার জিডিপি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী কান্ট্রি ছিল এই বাংলা। পরবর্তীতে বাংলার সাথে দেশ যুক্ত হলো বাংলাদেশ। সো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী কান্ট্রি ছিল এই বাংলা, এবং যার জিডিপি পুরো ওয়ার্ল্ডের 12% ছিল এই বাংলার জিডিপি। অর্থনীতিতে সুউচ্চভাবে মাথা তুলে দাঁড়ানো এমন একটা দেশ, এমন একটা জাতি বাংলা জাতি, যাকে কখনো কেউ কন্টিনিউয়াসলি পরাস্ত করে রাখতে পারে না। আমরা জানি যে এই বাংলা বিভিন্ন শাসক গোষ্ঠী যারা বাইরে থেকে এসে এই ভারতবর্ষে যখন তারা শাসন করছে, বিভিন্নভাবে বাংলাকে অ্যাটাক করেছে। সাময়িকভাবে বাংলা কখনো বিভিন্ন জনের শাসনাধীন ছিল, কিন্তু প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে এই বাংলা থেকে বাংলার এই বীররা, বাংলার সন্তানরা, তারা ক্রমাগতভাবে বিদ্রোহ করে গেছে। আপনারা যদি ইতিহাস দেখেন, ইতিহাস এটা ক্রমাগতভাবে বিদ্রোহ করেছে। বাংলাদেশ কখনোই কারো শাসনাবরণে এককভাবে খুব স্মুথলি থাকে না। এই জিনিসটা হয়েছে কখন? যখন বাংলাদেশে 1204 খ্রিস্টাব্দে বাংলাদেশে যখন সেন শাসনের সাথে অ্যাটাক হলো, লক্ষণ সেন যখন পালিয়ে গেল, তার পরবর্তীতে 1300 শতাব্দী থেকে যখন বাংলাদেশে হয়তো মুসলিমরা শাসন শুরু করলো, বাট এটা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এর আগে শশাঙ্ক ছিল, রাজা শশাঙ্ক ছিলেন, যিনি বাংলাদেশ মোটামুটি পুরো বাংলাটাকে একটা শাসন করার চেষ্টা করেছিলেন। তো আমরা শশাঙ্ককে স্মরণ করি, যে শশাঙ্ক যে বাংলার স্মৃতি আমাদেরকে দিয়ে গেছেন, যে শাসন ব্যবস্থা দিয়ে গেছেন, যেখানে বাংলা ফুলে ফেপে উঠেছিল এবং একটা স্বাধীন কান্ট্রি ছিল। পরবর্তীতে 1300 থেকে ব্রিটিশ আক্রমণে বাংলা যখন স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, তার আগ পর্যন্ত যদি বলি, বাংলার যে অর্থনৈতিক অবস্থা, বাংলার যে সামাজিক ব্যবস্থা ছিল, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই যে ভাগগুলো ছিল, বৈশ্য, শূদ্র, যে শ্রেণীবিন্যাসগুলো ছিল, এগুলোকে এমনভাবে সবাই ছিল যে সামাজিক বৈষম্যটা ছিল, একটা সাম্যের মধ্যে সবাই ছিল, সবার ইনকাম লেভেল ভালো ছিল, প্রচুর পরিমাণে এখানে প্রোডাকশন হতো, শিল্প, কৃষি, প্রতিটা জায়গায় প্রোডাকশন হতো। তাঁতের বিষয়টা আমরা জানি, শায়েস্তা খানের আমলের কথা আমরা জানি, তাঁত শিল্পের কথা আমরা জানি। তাঁত শিল্পে এই বাংলা কতটা এনরিচড ছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এসে তারা এই বাংলাদেশের তাঁতিদেরকে তারা তাদের বৃদ্ধ আঙ্গুল কেটে দেয়, যেন বাংলাদেশ এই শিল্পে অগ্রসর হতে না পারে। এবং এই যে বাংলার অর্থনীতির যে সুউচ্চ অবস্থা ছিল, পরবর্তীতে এই 200 বছরের শাসন আমলে এই বাংলা ক্রমাগতই তার জৌলুস হারিয়ে ফেলেছে, এবং এখানে অর্থনৈতিক অবস্থা দুর্বিষহ আকার ধারণ করেছে। এখান থেকে মুক্তির যে প্রচেষ্টা 1947 সালে হলো, যে 47 সালে ভারতবর্ষ স্বাধীন হলো, বাংলাও তার মধ্যে ছিল, বাংলাও স্বাধীন হলো, কিন্তু বাংলা প্রকৃতপক্ষে স্বাধীন হয়নি। কারণ আমরা বাংলার ইতিহাস দেখলে দেখি, বাংলা কখনোই বাংলা ভাষাভাষী যারা, তাদের বাইরে যখনই বাংলা যুক্ত থেকেছে, সেটাকে আসলে স্বাধীন বলা যায় না, কখনো স্বাধীনভাবে সে বিকশিত হতে পারে না। তাহলে বাংলা তখনই পেরেছে যখন পাকিস্তানের শাসন আমলে আবার যখন সেম ব্রিটিশের মতো সে নানানভাবে লাঞ্ছনা, বঞ্চনা এবং নির্যাতিত হয়েছে, তার অধিকার নিগৃহীত হয়েছে। এর পরবর্তীতে যখন এই বাংলা 1971-এ এসে আবার বাস্তবতার পরিপ্রেক্ষিতে এবং প্রেক্ষাপটে যখন বাংলাদেশ স্বাধীন হলো, আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম, এই টেরিটরি পেলাম, সেটা যে মূল ভিত্তিগুলো ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা খুব অবাক হয়ে দেখেছি যে আজকে 2024-এ এসেও আমাদের যে আন্দোলন হলো, ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, এখানে মেইন বিষয় ছিল এটাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ। অথচ এই সাম্যের কথা তো 1971-এ বলা ছিল। তার মানে এই যে 53 বছরের শাসনামল বাংলাদেশে ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঝে মাঝে হয়তো সামরিক অভ্যুত্থান ছিল, বাট মোটা দাগে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো, এই 53 বছরে বাংলাদেশ তার সৃষ্টির যে কারণ, সেই কারণ এনশিওর করতে পারেনি। এখনো সেই বৈষম্য একইভাবে রয়ে গেছে। মাঝখান থেকে বাংলাদেশ এই যে টেরিটরি, এই যে আয়তন, সে একটা রাষ্ট্র, এই রাষ্ট্র হিসেবে সে 53 বছর হারিয়ে ফেলেছে। এই জন্য আমরা চাই
আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো ফেক বুলি আমাদের কাছে বলা হবে না, এবং অ্যাকচুয়ালি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যার ভিত্তিতে 1971 হয়েছে, ঠিক সেইটারই বাস্তবায়ন আমরা চাই। এবং এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য এখন যে আন্দোলন হলো, এখন যে মুভমেন্ট হলো, ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এর মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই যেখানে ফ্যাসিবাদ কিংবা কর্তৃত্ববাদ কখনো আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এমন একটি পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটার জন্য আমাদের কাজ। তো আমরা যদি বলি সহজভাবে যে আমরা এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি যেটা কখনোই ফ্যাসিবাদের জন্ম দেবে না, এবং যেটা সাম্য এনশিওর করবে, মানবিক মর্যাদা এনশিওর করবে, সামাজিক ন্যায় বিচার এনশিওর করবে। এবং এমন বাংলাদেশ যেখানে এই যে আপনারা যদি দেখেন যে 2024 সালে আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা বলা হয় বাংলাদেশের মাথা পিছু আয়, এটা $2600 থেকে $2800 মধ্যে আছে। এটা ম্যানিপুলেটেড, আমরা জানি যে এগুলো ম্যানিপুলেট করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এর চিত্রটা আমরা গ্রাম অঞ্চলে রুরাল জায়গাগুলোতে গেলে আমরা দেখতে পাই যে এটা কীভাবে আসছে। অ্যাকচুয়ালি এখনও এমন অনেক মানুষ আছে, ইভেন আমি অলরেডি আমার পরিচয় দিয়েছি যে আমি একটা ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার, হেড অফ অপারেশন হিসেবে আছি। আমার কাছে এসে এখনও প্রতি মাসে এরকম 2-3 জন ভাই যারা বলে যে আমার বাচ্চা আছে স্যার, আমার বাচ্চাকে আমি যে খাওয়াবো, আমার কাছে দুধ কিনে দেওয়ার টাকা নেই। এই জিনিস আমরা এখনও পাই। তাহলে এই 53 বছরে বাংলাদেশ কী অর্জন করেছে? আমাদের যে লাখো লাখো শহীদ হলো এবং মা বোনেরা তাদের সম্ভ্রম বিলিয়ে দিল, এর বিনিময়ে আমরা যা পেয়েছি সেটা তো বাস্তবায়ন হয়নি, আমরা যা চেয়েছি সেটার বাস্তবায়ন হয়নি। এই জন্য তরুণ প্রজন্ম, ছাত্র এবং জনতার মাধ্যমে যে অভ্যুত্থান হয়েছে, আমরা চাই এই অভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কখনো ফ্যাসিবাদী হতে পারবে না। এই বাংলাদেশ, একে আমরা কেমন বাংলাদেশ চাই, কেমন রাজনৈতিক দল চাই, এইটা কথা বলছি আমরা। এই কথা বলার স্বাধীনতা আমি বাংলাদেশের প্রতিটা সময় চাই। বিগত 17 বছরে আমাদের এই স্বাধীনতা ছিল না, আমরা এই স্বাধীনতা সব সময় চাই। এটা একটা নাগরিক অধিকার, আমরা সভা সমাবেশ করার স্বাধীনতা চাই। সো আমরা বাংলাদেশটাকে এইভাবে চাই। রাজনৈতিক দলের বিষয়গুলো যদি বলি, রাজনৈতিক দলগুলো নিয়ে আপনারা ভালো করেই জানেন যে 71 থেকে এই যে 24 পর্যন্ত আমরা যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না, এর পিছনে মেইন অপরাধ এই রাজনৈতিক দলগুলো তাদের পেশি শক্তির মাধ্যমে তারা যে ক্ষমতার বলয় তৈরি করে, এই ক্ষমতার বলয়কে টিকিয়ে রাখার জন্য তাদেরকে একটা অর্থনৈতিক শক্তির প্রয়োজন, অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রয়োজন হয়। এই অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য আপনারা দেখেন যে বড় বড় অনেক মেগা প্রকল্প হয়, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, মেগা প্রকল্পগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। এই টাকাগুলো এক শ্রেণীর মানুষ, সে কোনো কাজ করছে না, সে কোনো কাজ না করেই বছর শেষে, মাস শেষে কোটি কোটি টাকা ইনকাম করছে।